মেঘের বীজ পাওয়ার জন্য তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি উৎসর্গ করতে হবে। এমন এক সময় ছিল যখন আকাশ ছিল দয়ালু, যখন মেঘেরা ছিল মানুষের বন্ধু। কিন্তু সে অনেককাল আগের কথা। এখন আকাশ শুধু তাকিয়ে দেখে, মরুগ্রামের দিকে তাকিয়ে দেখে, যেখানে শেষ বৃষ্টির ফোঁটাটিও এখন এক ভুলে যাওয়া স্বপ্ন, যেখানে মাটি শুকিয়ে চৌচির আর মানুষের চোখের জলও শুকিয়ে গেছে বহু আগে। আর একটু সবুর কর কাই, ঠিক বৃষ্টি আসবে। নানা বলেছে আকাশ কখনো তার সন্তানদের ভুলে যায় না। নানা তো অনেক কিছুই বলে লীরা, কিন্তু আকাশ তো আমাদের কথা শুনছে বলে মনে হয় না। আমার তো মনে হয় মেঘেরা আমাদের গ্রামকে তাদের মানচিত্র থেকে মুছেই ফেলেছে। না কাই, বিশ্বাস হারালে চলবে না। বিশ্বাস দিয়ে তো আর তেষ্টা মেটে না। কিন্তু তুই যখন বলছিস তখন না হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। চল, ওই ছায়াটার নিচে গিয়ে বসি। এখানে থাকলে আমরা নিজেরাই শুকিয়ে মরুভূমি হয়ে যাব। আর কতদিন অপেক্ষা করব আমরা? এই মাটি মরে গেছে, এই আকাশে আর মেঘ আসবে না। আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, নালে আমরা সবাই না খেতে পেয়ে মরে যাব। কিন্তু আমরা কোথায় যাব? এই মরুভূমি তো অনন্ত। যেখানেই যাই এখানকার চেয়ে ভালো থাকব। হতাশা যখন মানুষকে গ্রাস করে, তখন আশা বাঁচিয়ে রাখে শুধু শিশুরা আর বৃদ্ধরা। কারণ শিশুরা ভবিষ্যতের স্বপ্ন দেখে আর বৃদ্ধরা অতীতের গল্প মনে রাখে। আর লীরা ছিল এই দুয়ের মাঝখানের সেতু। না না, কায়সার চাচা বলছে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। সে বলছে এখানে আর কোনোদিন বৃষ্টি হবে না। কায়সার শুধু তাই দেখতে পায় যা তার চোখের সামনে আছে। কিন্তু কিছু জিনিস চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে দেখতে হয় লীরা। তুমি আমাকে মেঘের বীজের গল্পটা আরেকবার বলবে? অনেক অনেক কাল আগে, যখন এই মরুগ্রাম সবুজ ছিল, তখন মানুষ প্রকৃতির সাথে কথা বলত। তারা মেঘেদের গান শোনাত, আর সেই গানে খুশি হয়ে মেঘেরা বৃষ্টি হয়ে ঝরে পড়ত। কিন্তু মানুষ ধীরে ধীরে সেই গান ভুলে গেল। আকাশ অভিমান করল, বৃষ্টি আসা বন্ধ হয়ে গেল। কিংবদন্তি অনুযায়ী আকাশের শেষ উপহার হিসেবে বায়ুদূত আমাদের পূর্বপুরুষদের হাতে একটি মেঘের বীজ দিয়েছিল। সেই বীজ এই গ্রামের কোথাও লুকোনো নেই। তা আছে মরুভূমির শেষ প্রান্তে, ঈগলঠোঁট পর্বতের চূড়ায়। যে সাহসী হৃদয় সেই পর্বতে পৌঁছতে পারবে এবং বায়ুদূতের আত্মাকে সন্তুষ্ট করতে পারবে, সেই বীজ পাবে। সেই বীজ মাটিতে পুঁতলে আকাশ আবার তার সন্তানদের ডাকে সাড়া দেবে। কিন্তু মেঘের বীজ, কিন্তু কেউ তো সেখানে যাওয়ার সাহস করে না। সবাই বলে ওই পর্বতে ভূতপ্রেত থাকে। ভয় তাদেরই দেখায় যাদের মনে সন্দেহ থাকে। যার মনে বিশ্বাস আর ভালোবাসা আছে, প্রকৃতি তাকে পথ দেখায়। নানা তার গলার একটি পুরনো খোদাই করা কাঠের লকেট খুলে লীরার গলায় পরিয়ে দেন। এটা তোকে রক্ষা করবে। লীরা, আমি তোর সাথে যাব। তুই সত্যি আমার সাথে যাবি কাই? পথ কিন্তু খুব কঠিন। তোকে কি আমি একা মরার জন্য ছাড়তে পারি নাকি? তাছাড়া যদি সত্যি মেঘের বীজ পাওয়া যায়, তাহলে সেই ঐতিহাসিক মুহূর্তটা আমি মিস করতে চাই না। আর যদি না পাওয়া যায়, তাহলে আমি তো আগেই বলেছিলাম বলার জন্য তো কাউকে সাথে থাকতে হবে, তাই না? যাত্রাটা সহজ ছিল না। সামনে ছিল এক অন্তহীন মরুভূমি, যার বুকে লুকিয়ে আছে হাজারো বিপদ। কিন্তু লীরার মনে ছিল তার গ্রামের তৃষ্ণার্ত মুখগুলো, তার দাদির বিশ্বাস আর তার ছোট বন্ধু কাইয়ের নিঃশব্দ সঙ্গ। তারা একটি বিশাল ক্যাকটাসের জঙ্গলের সামনে এসে পড়ে। আমাদের খুব সাবধানে যেতে হবে। সাবধানে তো বটেই। এই কাঁটাগুলো একবার লাগলে আমাদের আর আস্ত রাখবে না। আমার তো মনে হচ্ছে ক্যাকটাসগুলো আমাদের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ একটি বালির ঝড় শুরু হয়। চারপাশ অন্ধকার হয়ে যায়। লীরা এবং কাই একটি পাথরের আড়ালে আশ্রয় নেয়। ঝড় থামার পর সে দেখে তার জলের পাত্রটি হারিয়ে গেছে। সর্বনাশ! এখন আমরা কি করব? জল ছাড়া তো আমরা এগোতে পারবো না। সর্বনাশ! আমি বলেছিলাম না এই যাত্রাটা ভালো হবে না। এখন কি হবে? আমরা তো এখানেই শুকিয়ে কাঠ হয়ে যাব। তুই না থাকলে আমার কি যে হতো? তুই আমার আসল পথপ্রদর্শক। আমি তো সাধারণ ছেলে নই, আমি হলাম মরুভূমির রাজপুত্র। আমার চোখ, কান, নাক সবই স্পেশাল। চল, এবার আর এক ফোঁটাও জল নষ্ট করা যাবে না।
পর্বতের নীরবতা শহরের কোলাহলের চেয়েও বেশি ভারী। এই নীরবতা শুধু কানের নয়, আত্মার। লীরা সেই রাতে তার গ্রামের কথা ভাবছিল, তার দাদির কথা ভাবছিল, আর ভাবছিল সেই মেঘের বীজের কথা, যা তাদের শেষ আশা। লীরা, ওগুলো লীরা তার ওগুলো তো বাঁশি বের করে। হায় না। সে তার এবার দাদির নির্ঘাত আমাদের শেখানো খেয়ে একটি ফেলবে। পুরনো, তোর করুণ বাঁশিটা সুর রেখে দে আর বাজাতে শুরু দৌড়ানোর করে। জন্য তৈরি হ। সুরটা রাতের বাতাসে ছড়িয়ে পড়ে। ভয় পাস না কাই, নানা বলেছে সুরের মধ্যে জাদু আছে। লীরা ভয় পেলেও বাঁশি বাজানো থামায় না। আমার তো মনে হচ্ছে সুর শুনে ওদের খিদেটা আরো বেড়ে যাবে। আশ্চর্যজনকভাবে হায়নারা আক্রমণ না করে শান্ত হয়ে বসে পড়ে। সুর শেষ হলে তারা দল নিয়ে শান্তভাবে চলে যায়। আমি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ওরা চলে গেল। লীরা, তোর বাঁশিতে সত্যি জাদু আছে। তুই তো দেখছি একজন জাদুকর। লীরা এবং কাই বহু কষ্টে পর্বতের চূড়ায় এসে পৌঁছায়। কিন্তু মেঘের বীজ কোথায়? এখানে তো কিছুই নেই। আমি তো আগেই বলেছিলাম, সব বাজে গল্প। আমাদের এত কষ্ট সব জলে গেল। চল ফিরে যাই। এর চেয়ে গ্রামে বসে শুকিয়ে মরা অনেক ভালো ছিল। কখনো কখনো আমরা যখন ভাবি আমাদের সব পথ বন্ধ, ঠিক তখনই প্রকৃতি তার আসল রহস্য উন্মোচন করে। লীরার এক ফোঁটা চোখের জল বেদির ওপর পড়ে। যেই মুহূর্তে জলটা পাথর স্পর্শ করে, পুরো বেদিটাও উজ্জ্বল আলোয় জ্বলে ওঠে। ওরে বাবা, এটা আবার কি জিনিস? লীরা, পালা। এটা নির্ঘাত কোনো ভূত। কে তুমি মানব শিশু, এত সাহস নিয়ে আমার রাজ্যে প্রবেশ করেছ? তুমি কি জানো না, লোভী এবং অহংকারীরা এখানে এসে ছাই হয়ে যায়? আমি লোভ করতে আসিনি হে বায়ুদূত, আমি আমার গ্রামের জন্য এসেছি। আমার মাটি মরে যাচ্ছে, আমার মানুষটা তৃষ্ণায় মারা যাচ্ছে। আমরা মেঘের বীজ চাই। মেঘের বীজ কোনো বস্তু নয় যা তুমি নিয়ে যেতে পারো, ওটা অর্জন করতে হয়। প্রমাণ করো যে তুমি এর যোগ্য। বায়ুদূত লীরাকে 3টি পরীক্ষা দেয়। তোমার প্রথম পরীক্ষা, এই মৃত পাথরের ওপর তোমাকে একটি ফুল ফোটাতে হবে। পাথরের উপর ফুল? লীরা প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু তারপর তার দাদির কথা মনে পড়ে। সে তার গলার লকেটটি খোলে। লকেটের ভেতরে একটি শুকনো পারিজাত ফুল রাখা ছিল। সে ফুলটি পাথরের ওপর রেখে তার বাঁশিটি বাজাতে শুরু করে। লীরা, তুই এটা কি করে করলি? তোমার সুরে বিশ্বাস আছে। তোমার দ্বিতীয় পরীক্ষা, তোমাকে বাতাসের ভাষা বুঝতে হবে। বলো তো, ওই দূরের মরুভূমি আমার কাছে কি বার্তা পাঠাচ্ছে? মরুভূমি বলছে সে আর ভার নিতে পারছে না। সে বলছে তাকে শান্তি দাও, তাকে এক ফোঁটা জীবন দাও। আর আমি বলছি আমার পা দুটো আর ভার নিতে পারছে না। এই আত্মাটা তাড়াতাড়ি পরীক্ষা শেষ করলেই বাঁচি। তুমি প্রকৃতির কান্না শুনতে পাও। এবার তোমার শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। মেঘের বীজ পাওয়ার জন্য তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি উৎসর্গ করতে হবে। এ কি লীরা, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? না 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 না, আমি কোনো উৎসর্গ হতে পারবো না। আমি এখনো বিয়েই করিনি। ওই আমার সবচেয়ে প্রিয়। আমার গ্রামের জন্য আমি ওকে উৎসর্গ করতে প্রস্তুত। ঠিক আছে ঠিক আছে, যদি আমার জীবনের বিনিময়ে গ্রামের সবাই বেঁচে যায় তাহলে আমি রাজি। কিন্তু মনে রাখিস লীরা, গ্রামের নামটা কিন্তু শহীদ কাই রাখতে হবে। না মানব শিশু, আমি তোমার বন্ধুকে চাই না। আমি তোমার নিঃস্বার্থ ভালোবাসা পরীক্ষা করছিলাম। তুমি তোমার শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। মেঘের বীজ কোনো বস্তু নয় লীরা, ওটা হলো একটি ভুলে যাওয়া গান, বৃষ্টির গান। এই গান তোমাদের হৃদয়ে ছিল, কিন্তু তোমরা তা ভুলে গিয়েছিলে। আমি তোমাকে সেই গান ফিরিয়ে দিচ্ছি। বায়ুদূতের আত্মা তার হাত বাড়ায়। তার হাতের তালুতে কোনো বীজ নয়, বরং একটি সুরের অবয়ব জ্বলজ্বল করতে থাকে। সেই সুরটি লীরার হৃদয়ের মধ্যে প্রবেশ করে। লীরা অনুভব করে সে একটি নতুন গান শিখে গেছে। যাও, তোমার গ্রামে ফিরে যাও, আর শুধু তোমার মুখ দিয়ে নয়, তোমার পুরো হৃদয় দিয়ে এই গান গাও। আকাশ তোমাদের ডাকে সাড়া দেবে। কি ফেরে এলি? কোথায় তোর মেঘের বীজ? ধৈর্য ধরুন চাচা, আসল জাদু তো এখনো শুরুই হয়নি। লীরা, এবার দেখিয়ে দে তোর কামাল।
সেদিন শুধু মরুগ্রামের মাটি ভেজেনি, ভিজেছিল মানুষের মনও। তারা বুঝতে পেরেছিল প্রকৃতি কোনো ভৃত্য নয়, সে বন্ধু, আর বন্ধুকে ভালোবাসায় জয় করতে হয়, আদেশে নয়। এটাই তো জীবন। আমরা পেরেছি ইরা, আমরা পেরেছি। লীরা হয়তো কোনো রাজকুমারী ছিল না, তার কাছে কোনো রাজত্বও ছিল না, কিন্তু তার কাছে ছিল এমন কিছু যা তার চেয়েও বড়, একটি নিঃস্বার্থ হৃদয় আর প্রকৃতির প্রতি অটুট বিশ্বাস। আর তাই সে শুধু বৃষ্টি ফিরিয়ে আনেনি, সে ফিরিয়ে এনেছিল আশা। কি ভাবছিস? ভাবছি আমাদের যাত্রাটা কত অদ্ভুত ছিল। অদ্ভুত তো বটেই, কিন্তু অ্যাডভেঞ্চারটা কিন্তু দারুণ ছিল, তাই না? এরপর আমরা কোথায় যাব? চাঁদের দেশে?